কলিজা লাগে কলিজা। আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয়, আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে। এদিকে এবার শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব করে দেয় সেনাপ্রধান। শেখ হাসিনা তাদের সাপোর্টেই দেশে ঢুকে। ডক্টর ইউনূস চীন যাওয়াতে দেশ পাকা পেয়ে এই কাজটি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ও দেশের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়েছে। শুধু দেশে না, এবার দেশের বাইরেও আওয়ামী লীগকে শক্তিশালী করতে নয়া কৌশলে এগুচ্ছে দলটি। গুঞ্জন উঠেছে প্রবাসী সরকার গঠন করছে আওয়ামী লীগ। আসলে কি প্রবাসী সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ? দলটির নেতৃবৃন্দ বলছে তাদের চুপ থাকতে বলা হয়েছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বারবার বলছেন তার মা এখনো প্রধানমন্ত্রী, কাজেই আওয়ামী লীগ জাতীয় সরকার গঠন করলেও অবাক হওয়ার কিছু নেই। বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে। ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, এই হলো বগা ফান্দে পরে কান্দে। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। উল্লাস করার মতো অবস্থা। বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ 24 তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন। শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন, কি করতে চলেছে আওয়ামী লীগ? একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন। গত রোববার কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী, যার মধ্যে অন্যতম আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন ৭১ কোন ঘটনাই ছিল না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। ডক্টর ইউনূস এক ঢিলে এবার ২ পাখি ৩ পাখি নয় ৪ পাখি মেরেছে। ডক্টর ইউনূস সরকার চীন সফরে গেছেন, কিন্তু সেখান থেকে আসলো একটি দুঃসংবাদ। জানা যায় চীন সরকার ডক্টর ইউনূসকে পদত্যাগ দাবি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক যখন নাজুক, তখন চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার চীনের জাত শত্রু বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনও এই সফর খুব ভালোভাবে কি নিবে এমন পরিস্থিতিতে আবার বহু হাকডাকের এই সফরে স্বাক্ষরিত হবে না কোনো চুক্তিও। তাহলে ৪ দিনের এই সফর বাংলাদেশের জন্য কি বয়ে আনবে, নাকি ভূ রাজনৈতিক ক্যারাকলে পড়বে বাংলাদেশ? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে বলে জানান তিনি। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে। তিনি বলেন পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি এরই মধ্যে বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। সফরে প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যের চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে চীনের সঙ্গে আলোচনা হবে। কথা মতো পরদিন দুপুর ১টাতে তিনি রওনা দেন চীনের উদ্দেশ্যে। যদিও এদিন ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নানা সরকারি আয়োজন, কিন্তু তিনি সেসব অনুষ্ঠান করলেন কাটছাট, কেননা দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার প্রধানরা তাদের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরের দেশ হিসেবে বেছে নিতেন ভারতকে। এবার সেই পছন্দ বদল করে এক বিশেষ বার্তা দিল ঢাকা, এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের। সচিব বলেছেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু, সেই বন্ধুত্বকে লালন করে। চীনের দিক থেকেও একই ধরনের মানসিকতা রয়েছে বলে দাবি করেন তিনি। দেখে নেই বাংলাদেশের কেমন বন্ধু চীন। ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও দীর্ঘদিন নতুন এই দেশকে স্বীকৃতি দেয়নি বেইজিং। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে গুটি কয়েক দেশ স্বীকৃতি দিতে দেরি করেছিল তার একটি হলো চীন। ১৯৭৫ সালের ৩১শে অগস্ট
দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এমনই এক বন্ধু দেশকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বন্ধুত্বের বার্তা দিতে গেলেন ইউনূস। এবার দেখে নেই কেমন হলো ইউনূসের যাত্রা। 26শে মার্চ দুপুর 1টায় চায়না সাদার্ন এয়ারলাইন্সের একটি বিমান ভাড়া করে 57 সদস্যের দল নিয়ে ইউনূস গেলেন চীনে। বাংলাদেশের সময় বিকাল 4:15 তাকে বহনকারী বিমানটি চীনের হাইয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে দেখা যায়নি চীন সরকারের কোনো মন্ত্রী বা শীর্ষ নেতাকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়াং হাই বো ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এ সফরে কোনো চুক্তি সই হবে না, বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টার বেজিং সফরে অন্তত 6 থেকে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয় এবং সরকারের মেয়াদকালও সুনির্দিষ্ট নয়, তাই চীন সরকার দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যেতে আগ্রহী নয়। তবে সূত্রগুলো বলছে, এই সফরে 4টি বড় ঘোষণা করা হতে পারে। বেশ কয়েকটি প্রকল্পের জন্য বাংলাদেশকে $1 থেকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দিতে পারে চীন। সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হতে পারে। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হতে চলেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মতে 50 বছর পূর্তিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের সফর হবে একটি মাইলফলক। ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 1 মাস আগে 8 জুলাই বেজিং সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11 জুলাই সফর শেষ করার কথা থাকলেও একদিন আগে দেশে ফেরেন তিনি। সফরে 21টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ওই সফরের আগে ধারণা করা হচ্ছিল তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়ে চীনের ঋণ পেতে আলোচনা হবে। কিন্তু সফরের শেষে দুই দেশের দিক থেকে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা ছিল না। বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে চীনের দিক থেকে বড় কোনো প্রতিশ্রুতিও দেখা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করছে চীনকে রাজি করানোর উপর। কিন্তু সেক্ষেত্রে ডক্টর ইউনূসের ভাগ্য খুব বেশি প্রসন্ন হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা। কারণ আরাকানের যে অঞ্চলটিতে রোহিঙ্গাদের নিবাস, সেটি এখন আরাকান আর্মির দখলে, আর সেখানে রয়েছে চীনের অধীনে থাকা বিস্তর খনিজ সম্পদ। তাই চীন রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে নতুন করে ঝামেলা বাঁধাতে চাইবে না। তবে 26শে মার্চ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশকে মহাসাগরগামী 4টি জাহাজ কেনার জন্য অর্থ দেবে চীন। কিন্তু পুরনো খবর ঘেঁটে আমরা জানতে পেরেছি, একই ধরনের প্রত্যাশা চীন শেখ হাসিনাকেও দিয়েছিল। এদিকে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব রাখবে তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন বেশ সরগরম। চীনের বৈরী প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের এই সফরের দিকে যে নজর রাখছে, তা দেশটির সংবাদ মাধ্যমে চোখ রাখলেই ধরা পড়ে। দিল্লি ভিত্তিক সংস্থা এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ঋষি গুপ্তা প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে চীনের কৌশলগত প্রভাব বলার মধ্যে ঢুকে পড়ছে কিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে এক কলামে ঋষি গুপ্তা বলেছেন, চীন প্রায় এশিয়ার দেশগুলোর সেসব নেতাদের নিজ দেশে আমন্ত্রণ জানায় যারা আন্তর্জাতিকভাবে এক ঘরে বা তাদের দেশকে দীর্ঘদিনের মিত্র থেকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, ভারতের সঙ্গে সম্পর্ক যখন নাজুক, তখন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে এবং তা ভারতের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। আবার যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের সৌহার্দ্য দৃশ্যমান হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি এখনো স্পষ্ট নয়। একদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা রয়েছে,
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে, যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও ঘনীভূত হয়েছে। সে কারণে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব রাখবে তা নিয়ে আলোচনা আছে। তবে সবকিছু ছাপিয়ে ডক্টর ইউনূস যে চীনমুখী হয়ে পড়েছেন এতে খুব একটা সন্দেহ নেই। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা স্থির করা হয়নি। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে। তবে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবনের বিষয়টি রয়েছে বলে জানান তিনি। এছাড়া সামরিক সহযোগিতার বিষয়েও চীনের সঙ্গে আলোচনা হতে পারে। সূত্রের খবর, বাংলাদেশের দুটি পরিত্যক্ত বিমানবন্দরের সংস্কারের কাজেও ঋণ সহায়তা দিতে পারে চীন। দুটি এয়ারপোর্টই ভারতের সীমান্ত সংলগ্ন। চীন সহায়তা দিলে সেখানে চীনা বাহিনীর উপস্থিতিও দেখা যেতে পারে, তাই বাড়তে পারে ভারতের মাথা ব্যথা। তবে প্রশ্ন হলো, চীন যে বাংলাদেশকে আর্থিক সহায়তা দিবে তার বিনিময়ে বাংলাদেশকে হাম্বনটোটার মতো চরম মূল্য দিতে হবে না তো? দর্শক, হাম্বনটোটার প্রসঙ্গ যেহেতু আসলো তাই একটু মনে করিয়ে দিই। 2017 সালে হাম্বনটোটা বন্দর নির্মাণের জন্য হাম্বনটোটা আন্তর্জাতিক বন্দর গ্রুপ বা HIPG গঠন করেছিল শ্রীলঙ্কা। পরবর্তী সময়ে বন্দর নির্মাণের জন্য $1.12 বিলিয়ন বিনিয়োগ করেছিল চীনা সংস্থা চায়না মার্চেন্ট পোর্টস। আর এই বিনিয়োগের অংশ হিসেবে HIPGর 85% অংশীদারিত্ব কিনে নিয়েছিল চায়না মার্চেন্ট পোর্টস। একই সঙ্গে এই বন্দরটি 99 বছরের জন্য চায়না মার্চেন্ট পোর্টসকে লিজ দিতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা। হাম্বনটোটার মতোই মংলা বন্দরের আধুনিকায়নের অর্থায়নের জন্য চীনের দিকে তাকিয়ে আছে ইউনূস সরকার। প্রশ্ন হলো, মংলার ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নেলসন ম্যান্ডেলার একটি কাহিনী দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন শ্বেতাঙ্গ সরকারের কারাগারে অবরুদ্ধ ছিলেন। তো তিনি কারাগারে অবরুদ্ধ হতে হতে মুক্তি পাওয়ার কিছুদিন আগের ঘটনা, যখন তিনি একেবারে বৃদ্ধ। তো তিনি বৃদ্ধ কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন, তাকে দেখতেও কেউ আসেন না, এবং তিনি ভাবেন যে কেউ হয়তো তাকে দেখতে আসবে, কিন্তু তিনি জানেন যে সারা দুনিয়াতে তার মুক্তির জন্য আন্দোলন হচ্ছে এবং সারা পৃথিবীর সর্বত্র নেলসন ম্যান্ডেলা যে নামটি, এটি একটি ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার যে শ্বেতাঙ্গ সরকার, তারা মূলত তাকে জনবিচ্ছিন্ন করে রাখত। বহু মানুষ চেষ্টা করলো তার সঙ্গে দেখা করতে পারত না বা চাইতো না। তো হঠাৎ করে এক ইয়াং লেডি, ভদ্রমহিলা, তিনি নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তো নেলসন ম্যান্ডেলা যখন দেখলেন যে দীর্ঘদিন পর তাকে কেউ দেখতে এসেছেন, তিনি আবেগে একেবারে উদ্বেলিত, এবং তিনি ভাবলেন হয়তো সরকার তার প্রতি সদয় হয়েছে, বা কোনো প্রভাবশালী যাকে কিনা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি দেখা করতে এসেছেন, অথবা সামহাও অতি গুরুত্বপূর্ণ তিনি খুব আবেগপ্রবণ হয়ে সেজে গুজে সেই যে দর্শনার্থী ভদ্রমহিলা তার সঙ্গে দেখা করতে এলেন। এখন সেই মহিলা বললেন যে আমি আপনাকে দেখতে এসেছি এই কারণে যে আমি জানলাম যে এখানে একজন মানুষ এত বছর যাবৎ, 25-26 বছর যাবৎ কারারুদ্ধ অবস্থায় আছে, যার বয়স আমার বাবার বয়সী। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছেন। তো আমি যখন দেখলাম যে এরকম সেম এইজের একজন বুড়া মানুষ এখানে বন্দী অবস্থায় আছে, তো তখন আমি তাকে দেখতে এসেছি, মানে আপনাকে দেখতে এসেছি যে আসলে বুড়ো হলে আমার বাবাকে আসলে কেমন দেখাতো, এজন্যই। তখন নেলসন ম্যান্ডেলা খুব হতাশ হয়ে গেলেন যে ভদ্রমহিলা যিনি দেখতে এসছেন তার নাম যে নেলসন ম্যান্ডেলা, এবং তিনি যে এত বড় একজন মানুষ সেটাও তিনি জানেন না। তো এটা যে বক্তব্য তিনি যখন বলছিলেন, বেশ কয়েকটা জায়গাতে নিয়ে এটি কৌতুকরূপে বলেছেন, সব মানুষ এটা নিয়ে হেসেছিল। কিন্তু এই যে তার যে হাসি, সেই হাসির মধ্যে একটা রূঢ় বাস্তবতা হলো যে যখন মানুষ বয়স
বেড়ে যায়, তাদের কোনো চেহারা থাকে না। সমস্ত বুড়া মানুষের চেহারাই অলমোস্ট সেম থাকে, সাদা কালো, বুড়া বুড়ি, বাঙালি ইংলিশ যাই হোক না কেন, সমস্ত বুড়া মানুষের চেহারা এক হয়ে যায়। আবার নবজাতক মাতৃগর্ভ থেকে যখন পড়ে শিশু, তাদের চেহারাও এক হয়ে যায়। আবার একজন শিশুর যে আকাঙ্ক্ষা, ব্যবহার, তো এই ব্যবহার বুলি সারা দুনিয়াতে সেম হয়। আপনি চিন্তা করুন যে পানি, আমরা পানি বলি, দেখবেন যে বাঙালি শিশু সে মাম বলে, আমেরিকান শিশু মাম বলে, আরব দেশের, আফ্রিকার সবাই কিন্তু মাম বলে। আবার মা যে শব্দটি, বাবা যে শব্দটি, এটাও মোরাললেস শিশুদের কাছে ইউনিভার্সাল। শিশুদের দুষ্টমি, শিশুদের নিষ্ঠুরতা, শিশুদের পাগলমি সব জায়গাতেই সেম। গাছের একটা পাতা ছিঁড়ে ফেলবে, একটা মুরগির ঠ্যাং ভেঙে ফেলবে, তারপর আপনাকে দেখলে হাতের উপর একটা কামড় বসিয়ে দেবে, অথবা খিলখিল করে হাসবে, অথবা আপনি তার মুখে হাত দিলেন, আঙুলে সে হা করে আপনাকে একটা কামড় বসিয়ে দিল। তো এরকম শিশুদের কতগুলো যেমন কমন সিনড্রোম রয়েছে, বুড়া মানুষদেরও কমন সিনড্রোম রয়েছে। বয়স হয়ে গেলে মানুষ নানা রকম তার শারীরিক জটিলতা দেখা দেয়, মেয়েদের এবং ছেলেদের। ফলে বৃদ্ধ এবং শিশু এই পৃথিবীর একই জাতি। অনুরূপভাবে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, ক্ষমতার চেয়ার, সে একই চরিত্র। একটা চেয়ারম্যানের চেয়ারও যেরকম, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও একই রকম। জুলিয়াস সিজারের চেয়ারটাও যেমন সম্রাট আকবরের চেয়ারটাও সেরকম। ওখানে বসলেই এক ধরনের শব্দ শোনা যায়, এক ধরনের আওয়াজ শোনা যায়। ক্ষমতার চেয়ারে বসলে চারিদিক থেকে শুধু ক্ষমতা বলতে থাকে, হুজুর আপনি কোথায় ছিলেন, এতকাল ধরে আপনার জন্য আমরা কেঁদেছি, আপনাকে ছাড়া কি এই চেয়ার মানায়? আপনি বসার পরে পরিস্থিতি এমন হয়েছে যেন কাঁপে কাঁপে মিলে গেছে। আমার জন্মই হয়েছিল আপনার গোদের তলে স্থান পাওয়ার জন্য, আপনার পশ্চাৎ দেশের নিচে আরাম সৃষ্টি করার জন্যই আমার তৈরি হয়েছিল। আপনি আমার উপর হেলান দিবেন, আপনি আমার উপর বসবেন, আমার উপর বসে পা দুলাবেন, তারপরে বিভিন্ন মানুষকে বিভিন্ন হুকুম দেবেন, এই জন্যই আমার জন্ম হয়েছে। তারপরে আপনি এত ভালো, আপনি এত সুন্দর, আপনি রাষ্ট্র পরিচালনায় এত পটু, আপনার মতো পৃথিবীতে অতীতে কেউ ছিল না, আগামীতেও কেউ আসবে না। এই শব্দগুলো, এই ভাইবগুলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মানুষের কানে বাজতে থাকে, ভীষণ রকম বাজতে থাকে। এখন সেই বাজনা কি শয়তানে বাজায়, নাকি নফসে আম্মারা বাজায়, নাকি আকাশ বাতাস জিন ভূত প্রেত বাজায়, নাকি জড় পদার্থ বাজায়, আমি বলতে পারবো না, কিন্তু এরকম হয়। আর এরকম হওয়ার ফলে 99%, আবার বলছি 99% ক্ষমতাধর মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর অতীতকে ভুলে যান, চরিত্রের ভিতরে যে কৃতজ্ঞতা আছে সেটি রহিত হয়ে যায়, এবং পৃথিবীর সবচেয়ে ভীরু মানুষটি মহাবীর হয়ে যায়, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। তেলাপোকার মতো যার সাহস শক্তি ছিল না, সে হঠাৎ করে সিংহের মতো হুঙ্কার দিতে থাকে ক্ষমতার চেয়ারে বসে। যার শরীরে পিঁপড়ার মতো শক্তি নেই, সে গন্ডারের মতো, সেই দাতাল শুয়োরের মতো হিংস্রতা নিয়ে, গুদগুদানি নিয়ে সে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এটা হলো ক্ষমতার চেয়ারের যে একটা বিরাট বৈশিষ্ট্য। এর থেকে অনেক মানুষ রক্ষা পেয়েছেন। হযরত উমর রক্ষা পেয়েছেন, আওরঙ্গজেব রক্ষা পেয়েছেন, হযরত আলী রক্ষা পেয়েছেন। কিন্তু তারা যে মহামানব হয়েছেন তার জন্য তাদেরকে অনেক অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে নিজে নিজে, অর্থাৎ তাদের যে সেলফ মেশিন এটা অনেক দামি ছিল। সেকেন্ডলি যেটা, তাদের অনেক সুন্দর সুন্দর সাহাবী ছিল, বন্ধুবান্ধব ছিল, সভাসদ ছিল, নবরত্ন ছিল। ফলে তারা ওই যে চারিদিকে যে আওয়াজগুলো, সেই আওয়াজগুলো তারা শুনতে পেতেন না। তো এই কথাগুলো বললাম এই কারণে যে আসলে শেখ হাসিনা যখন ক্ষমতায় বসেছিলেন তিনি সেই কাজই করেছেন যে কাজগুলো এরশাদ সাহেব করেছেন। এখন এরশাদ সাহেব 80-র দশকে যে কাজগুলো করেছেন, যেটা তার সম্ভব ছিল, ওটারই
ডিজিটাল ভার্সন শেখ হাসিনা উপহার দিয়েছেন। আগামীতে যারা ক্ষমতায় বসবে তারা যদি হযরত উমরের মতো এরকম চরিত্রবান না হন, ধার্মিক না হন, সম্রাট আকবরের মতো যদি এরকম ধীর শক্তি সম্পন্ন না হন, তারাও ঠিক জ্যামিতিক হারে তাদের এই যে কুকর্মের যে চিন্তা এবং লিপ্সাগুলো, এগুলো শুধু বাড়তেই থাকবে। বাড়তে থেকে তারা ওই মন্দ কাজগুলি করতে থাকবেন। তো এখন আমরা শেখ হাসিনার যে কর্মকাণ্ড তা নিয়ে সবাই শঙ্কা অনুভব করছি, তাকে নিন্দা জানাচ্ছি, ঘৃণা প্রকাশ করছি, তার চেহারা সুরত মনে করার সঙ্গে সঙ্গে অনেকে এখন পর্যন্ত আটকে উঠছি, তো ইত্যাদি ইত্যাদি। কিংবা তার প্রেমে যারা মুগ্ধ তারা এখনও তার নাম শুনে শিহরিত হন। এখন সেই যে শেখ হাসিনার যে জমানা, সেই জমানার পর আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা এলো, আমরা আশা করেছিলাম যে এই জমানাটা হবে হযরত উমরের জমানা বা শাহ হারুনা রশিদের জমানা, এই জমানাটা হবে খলিফা আল মামুনের জমানা, এই জমানাটা হবে আওরঙ্গজেবের জমানা, শায়েস্তা খানের জমানা, আরও অনেক কিছু। কিন্তু একে দেখছি, একে শুনছি, কোনো কিছুই তো আমাদের চিন্তার সঙ্গে কল্পনার সঙ্গে মিলছে না। এই যুগে পুলিশ ঘুষ খাচ্ছে, এই যুগে সমন্বয়করা ঘুষ খাচ্ছে, এই যুগে চাঁদাবাজি হচ্ছে, এই যুগে ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। অতীতের শেখ হাসিনার জমানার চাইতে কোনো অংশে কম নয়, বরং অনেক অনেক বেশি। মানুষের জীবনে অকারণের মৃত্যু ভয়, মানুষের জীবনে অকারণে সন্দেহ, কাজকর্মে স্থবিরতা, ডান দিকে যাই তো বাম দিকে হেলে পড়ি, বাম দিকে হেলে পড়ি তো ডান দিকে ঘুরে পড়ি, এই যে একটা মাতাল অবস্থা শেখ হাসিনার জমানাতে ছিল, এটি এই আমলে এসে কেন বেড়ে গেল? এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে শান্তির দূত, যেখানে শান্তি সেখানে ইউনূস, যেখানে অসম্ভব বলে শব্দ উচ্চারিত হয় সেখানে ডক্টর ইউনূস গিয়ে বলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। যেখানে মানুষ রিটায়ার্ড করে সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে, দেখো সিমি, আমার বয়স ৮৬ বছর, আমি এখনও কীভাবে ছুটছি, পৃথিবীতে রিটায়ারমেন্ট বলে কোনো জিনিস নেই। রিটায়ারমেন্ট মিন্স একেবারে কবরে চলে যাওয়া, কাজ করো কাজ করো কাজ করো। কিন্তু একই হলো, তিনি ক্ষমতায় বসার পর আমাদের কাজের সেই স্পৃহা নেই। তিনি সারা পৃথিবীতে মধু ঝরান কথা বলতে গিয়ে, কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন পেঁচিয়ে, এটা না ওটা, ডিসেম্বরে না হলেও জুন মাসে হবে, তারপর স্বল্প চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুন মাসে। আবার বলেন জনগণ চাইলে আমি আজকেই চলে যাব, জনগণই আমাকে বসিয়েছে। আবার বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণই আমাকে এখানে বসিয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু। আপনি দেখেন তো এই কথাগুলোর মধ্যে আর শেখ হাসিনার কথাগুলোর মধ্যে কত বেশি পার্থক্য রয়েছে। শেখ হাসিনা যখনই কথা বলতেন সব খালেদা জিয়ার দায়, সব জিয়াউর রহমানের দায়, সব রাগ তারেক জিয়ার, বাংলাদেশে যা কিছু হচ্ছে সব তারেক জিয়া করে গেছে। হাওয়া ভবন দিয়ে সেজে পুরো বাংলাদেশের চরিত্র নষ্ট করে গেছে। সেই কারণে তো সালমান এফ রহমান, সেই হাওয়া ভবনের যে ভূত সালমান এফ রহমানের ঘাড়ির উপর পড়েছে, হাওয়া ভবনের ভূত এসালমের উপর পড়েছে, নচেত এসালম তো আগে এমন ছিল না। দেখেন তো হাওয়া ভবন যখন ছিল না তখন কি সালমান এফ রহমান এরকম ছিল? হাওয়া ভবনের মামুন যদি না হতো তাহলে এই যে যাকে বলা হয় খাম্বার যে ইতিহাস বিএনপি আমলে হয়েছিল সেটা যদি না হতো তাহলে কি এই এস আলম, তারপরে সালমান এফ রহমান, এদের মতো অধিকার তৈরি হতো? এরা তো ওদের কাছে শিক্ষা গ্রহণ করেছে, ফলে এরা তো নির্দোষ, নিষ্পাপ, মাসুম বাচ্চা, ফলে সব দোষ তারেক রহমানের। এটা আমি আমার মতো করে বললাম, কিন্তু এটা উনি আবার ওনার ভাষায় এটা বলেছেন। তারপরে সব রাজাকাররা করেছে, সব রাজাকারের বাচ্চারা করেছে, নানা রকম কথাবার্তা। অর্থাৎ মানুষ যারা সফল তারা কখনো অন্যকে ব্লেম করে না, সবসময় অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলা শিক্ষিত মানুষজনের কর্ম। যে সকল মা
সন্তান গর্ভে রেখে পবিত্র কালামে পাক তিলাওয়াত করেন এবং গালাগাল শোনেন না এবং গালাগাল করেন না, তাদের সন্তানরা কখনো গালাগাল দেয় না। এখন আপনি দেখবেন যে কিছু মানুষ, রাজনীতিবিদ রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে। গিয়ে দেখুন তাদের সবারই জন্মের ত্রুটি রয়েছে, অর্থাৎ তার এমন একটা পরিবার থেকে এসেছে যেখানে মা বাপের মধ্যে মিল মহব্বত ছিল না, মায়ের ফ্রাস্ট্রেশন ছিল, মা গালাগালি করেছে, গর্ভাবস্থায় তাদের পুষ্টি হয় না ঠিক মতো, অপুষ্টিজনিত নানা রকম সমস্যার কারণে এই তাদের মধ্যে বৈকলাঙ্ক দেখা দিয়েছে। তো এইরকম অনেক কিছু এই সমাজে যা কিছুই ঘটছে, যারা সত্যিকার অর্থে সৎবংশীয়, ভালো বংশীয়, শিক্ষিত, সজ্জন, তারা বলে কি সব দায় দায়িত্ব আমার, আমি ব্যর্থ, অন্যকে দায়ী করে না। কিন্তু শেখ হাসিনা তার কোনো রকম ব্যর্থতা ছিল না। সব ব্যর্থতা তারেক রহমানের, সব ব্যর্থতা জিয়াউর রহমানের, সব ব্যর্থতা খালেদা জিয়ার। এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য হলো যে আমার কি দোষ, আমি তো আসতে চাইনি, আমাকে জোর করে আনা হয়েছে, আমাকে বসানো হয়েছে, বেশি ঝামেলা করলে আমি চলে যাব। তারপর বলার চেষ্টা করছেন এখানে আমি কি করব, সব তো লড়র ভড়র করে গেছে শেখ হাসিনা। উনি শেখ হাসিনার তো নামটা উচ্চারণ করেন না, তিনি বলেন যে পালিয়ে যাওয়া সরকার, পালিয়ে যাওয়া সরকার, তারা সব কিছু লড়র ভড়র করে গেছে, সব কিছু শেষ করে গেছে, কোনো কিছু নাই। তারপরে আরও মানে একজন লোক শিক্ষিত ভদ্র হওয়ার পরে যত রকম ক্রোধ নিয়ে, রাগ নিয়ে গালাগাল দেওয়া যায়, অর্থাৎ শেখ হাসিনাকে তিনি বর্ণনা করার চেষ্টা করছেন যে মানব জাতির ইতিহাসে চেঙ্গিস, হালাকু, হিটলার, তৈমুরলং, তাদের যে নিষ্ঠুরতা, তাদের যে অপকর্ম, সব অপকর্ম একত্র করলেও শেখ হাসিনার অপকর্মের সমপর্যায়ের হবে না, এরকমই একটা ভাইব তিনি তৈরি করার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এত খারাপ। অতি সম্প্রতি তিনি একটা ভাষণ দিয়েছেন 25শে মার্চ তারিখে। এর আগে উনি যে কটা ভাষণ দিয়েছেন প্রায় সবগুলো ভাষণই ছিল অলিখিত। এইবার মনে হলো যে তিনি ভাষণ দিয়েছেন, লেখাপড়া করেছেন, অর্থাৎ লিখিত ভাষণ দিয়েছেন এবং তার সামনে স্ক্রিপ্ট ছিল এবং ওটা তিনি স্ক্রিনে দেখে দেখে তিনি পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো তিনি চশমা ছাড়াই সেই জিনিসগুলো পড়েছেন। এবং তার সেই বক্তব্যে আপনি স্পষ্টতই দেখতে পাবেন যে শেখ হাসিনা যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, অলমোস্ট মোরলেস শেখ হাসিনা যেভাবে নিকুচি করতেন, ভেংসি মারতেন, এইগুলো বাদ দিলে কথার যে জিস্ট মোরলেস একই, অর্থাৎ শেখ হাসিনার যে ছায়া, এখন এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভর করেছে। এখন যেহেতু ভর করেছে ছায়া, কাজেই এখান থেকে একটা কায়া তৈরি হবে, একটি মায়া তৈরি হবে এবং এখান থেকে একটা রসায়ন, একটা রস তৈরি হবে, একটা ধোঁয়া বের হবে, একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তো সেই ধোঁয়ায় একটা মোহ জাল, মায়ার জাল, ওই সিংহাসনের সঙ্গে, ওই বাসভবনের সঙ্গে, ওই বাড়ির ফল মূল, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। তো এই যে গান, হুমায়ুন আহমেদের সেই যে বিখ্যাত গান, এটা এখন যমুনাকে কেন্দ্র করে রসায়ন তৈরি করবে এবং এটাই রাজনীতির চিরাচরিত নিয়তি। যদি এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেতে পারেন, তিনি মহান হবেন, তিনি হযরত উমর হবেন। আর যদি তিনি যেতে না পারেন, তিনি শেখ হাসিনা হবেন অথবা তার চেয়েও খারাপ হবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে নিউজটি দেখলেন, ডক্টর ইউনূস সরকার যে চীন সফরে গেছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখতে পেয়েছেন। এই ডক্টর ইউনূস সরকারের চীন সফর নিয়ে আপনাদের কাছে কী মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।